এনসিপি ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি তারা সুস্পষ্ট অবস্থান দেখতে চায় সরকারের নারীদের নিরাপত্তা নিশ্চিতে। কি ধরনের সুস্পষ্ট নিরাপত্তা আপনারা দেখতে চান, কি ধরনের সুস্পষ্ট নিরাপত্তার ঘাটতি আপনারা এই সরকার আমলে দেখছেন? দেখুন, এই অভ্যুত্থানে নারী নেতৃত্বের যে অবদান সেইটা সর্বজন স্বীকৃত হয়েছে। যেই নারীরা ছাত্র ছিল, যেই নারীরা ঘরে রান্না করত, তাদের সকলকেই কিন্তু আপনারা রাস্তায় দেখেছেন। তারা কি এই আশায় এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল যে আজকে আমার মেয়ের মতো একটি শিশু আসিয়া এভাবে মৃত্যুর সাথে লড়াই করবে? আজকে নারী দিবসে আমি একজন মা হিসেবে, একজন নাগরিক হিসেবে, সর্বোপরি একজন আইনজীবী হিসেবে আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী যে আমরা তার রাষ্ট্র থেকে তাকে নিরাপত্তা দিতে পারি নাই। আমি দুঃখিত। আমি আসিয়ার ঘটনাটা দেখার পর থেকে বা তারও আগে থেকে যে রাষ্ট্রের যেই বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলার যে ব্যবস্থা দেখতে পাচ্ছি, তাতে আমরা আসলে বুঝতে পারছি যে দেশ এখন খুবই একটা সংকটাপূর্ণ পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুব একটা সন্তোষজনক না, এবং আমরা আমাদের দলীয় অবস্থান থেকেও এটা ক্লিয়ার করছি বারবার যে আমরা বর্তমান সরকার তার কাছে যেই আইন শৃঙ্খলার যে উন্নতি চাচ্ছি, যে সংস্কারগুলো চাচ্ছি, সেটা আসলে আশানুরূপ ফলাফল পাচ্ছি না। রাষ্ট্র আমাদের নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পারছে না। এটা কেন হচ্ছে? আজকে আসিয়া, ওখানে কক্সবাজারে একটি মেয়ে, তারও এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের কথাই যদি আপনি বিবেচনা করেন, বহু নারী পথে ঘাটে, বিভিন্ন কর্মস্থলে, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বহু নারী অপমান অপদস্থ হচ্ছে। কেন হচ্ছে? এই যে ধর্মের নামে বিভিন্ন নারীদেরকে যে অপমান অপদস্থ করা হচ্ছে, এই অধিকার, এই মব ভায়োলেন্সের অধিকার কে দিয়েছে তাদের? যারা করছে তারা তো দাবি করছে তারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা অভ্যুত্থানের পক্ষের অভ্যুত্থানের ধ্যান ধারণা যদি চিন্তা চেতনা সত্যি নিজের মধ্যে ধারণ করত, তাহলে তারা নারীর প্রতি সম্মান দেখানোর, যথেষ্ট সম্মান দেখানোর মতো তাদের সেই সামর্থ্য থাকতো। তারা নারীকে অপমান করতো না। একজন নারীকে অপমান করার আগে তারা তাদের নিজ ধর্মীয় বিষয় চিন্তা করতো, যে ইসলাম ধর্মেও যেমন নারীকে সম্মানিত করা হয়েছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম প্রচার করার জন্য আর্থিক, মানসিক সব রকম সহায়তা দিয়েছে। এমনকি হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, যে কোনো ধর্মে আপনি দেখেন, নারীরাই প্রত্যেকটা ধর্ম প্রচারে এবং ধর্ম প্রতিষ্ঠা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নারীরা পেছনের সারি থেকে সামনের সারি থেকে সাহায্য করেছে। আপনারা সেই নারীকে অপমান করে কি প্রমাণ করতে চান? এবং আমি যদি আইন ও বিচার ব্যবস্থার দিকে আসি, আমি কয়েকটা বিষয়, আমি যেহেতু একজন আইনজীবী, আমি কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন দেখতে চাচ্ছি, আইন শৃঙ্খলার উন্নয়ন দেখতে চাচ্ছি। সেটা আসলে সংস্কার ছাড়া কোনোভাবেই সম্ভব না। সংস্কারের কথা বললেই তো আপনারা রেগে যান। আপনি আইনটাই চিন্তা করেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাহায্য করতে পারছে না। বিচারকের কার্যালয়ে যখন আপনারা বিচারের জন্য যান, তখন যারা এই যে সেই দিন যেই ছেলেটা শাহবাগে একজন ভদ্র মহিলাকে অপমান অপদস্থ করলো, তাকে জামিন দিয়ে দিল। কেন হলো তার জামিন? এর জন্য কি এইটা কি বিচারকেরও দায় ছিল না? এটা তো রাষ্ট্রেরও দুর্বলতা। অবশ্যই রাষ্ট্র বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থাকে কিভাবে সুনির্দিষ্টভাবে এই স্ট্রিক্টলি এই জিনিসগুলো প্রতিহত করার ব্যবস্থা করবে, সেটা তো রাষ্ট্রকেই দেখতে হবে। আমরা তো বারবার করে প্রস্তাবনা দিয়ে যাচ্ছি যে এই আইনগুলো, এই কালো আইনগুলো পরিবর্তন করুন। তারপর দেখেন, আপনি রিপোর্টেড ঘটনা অনেক আছে। কয়টা মামলা হয়? আপনি বলছিলেন যে 3 দিন পর মামলা হলো। আপনি জানেন এই গণ অভ্যুত্থানের পরবর্তী আমি একজন আইনজীবী হিসেবে কত মানুষ আমার কাছে এসছে এবং বলছে, আপা থানায় যায় একটা সামান্য জিডি নেয় না। আপনার এই প্রোগ্রামটা শুরু করার আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করছে, তার হাজবেন্ড তাকে বেধড়ক মারছে আজকে 3 দিন ধরে, তার চোখ কালো হয়ে গিয়েছে, তার কাছে মেডিকেল রিপোর্ট আছে, থানায় গিয়েছে, থানা মামলা নিচ্ছে না। তাহলে এই যে সংস্কৃতি, আগেও এমন হয়েছে, এখনো যদি এমনই চলতে থাকে, তাহলে আমরা কেন এই বলিদান দিলাম? কেন এই অভ্যুত্থান হলো? আমরা তো সংস্কার চাচ্ছি। এই স্ট্রিক্টনেসটা সংস্কারের মাধ্যমেই তো আনতে হবে, যাতে এইভাবে এই পরিস্থিতিগুলা চেঞ্জ করা যায়। শুধু তাই না, দেখেন, একজন নারী যখন একটা মামলা করে, সমস্ত মামলা করার একটা তার সাথে একটা ইনসিডেন্স হওয়ার সাথে সাথে সমস্ত মিডিয়াতে যার সাথে অন্যায় হয়েছে তার ছবি পাবলিশ হয়। এই
কালচারটাকে আমরা চেঞ্জ করতে পারি না? যে অন্যায় করেছে আমি চাই তার ছবি পাবলিশ করেন আপনারা। যার সাথে অন্যায় হয়েছে তাকে তো আপনি আরো ভালনারেবল করে দিচ্ছেন যখন মিডিয়ায় সেই খবরগুলো প্রচার হচ্ছে। তারপর বিচার করতে যান, আমরা নারীরা বিচার পাই না, কারণ আমার সাক্ষী নাই, আমার যথার্থ সাক্ষী নাই। যে ঘরের মধ্যে সহিংসতার শিকার হয় সে সাক্ষী আনবে কোথা থেকে? যে একটা রেপ ভিকটিম সে সাক্ষী আনবে কোথা থেকে? সে কি আরেকজন কি ওখানে উপস্থিত ছিল? এই ধরনের, এবং তাকে কাঠগড়ায় দাঁড়াতে, আর যেসব প্রশ্নের সম্মুখীন হতে হয় আর যেই ধরনের মানসিক টর্চারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, সেই সামাজিক সেই সুরক্ষা, সেই বিচারিক যে সুরক্ষা সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এবং সর্বোপরি আসলে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আপনি একজন ভাই হিসেবে, আমি একজন মা হিসেবে, একজন বোন হিসেবে সবারই দায়িত্ব আছে। আমি আমার বাচ্চাকে, আমার ভাইকে, তাকেও বোঝাতে হবে, তার মূল্যবোধটা ঠিক করার জন্য আমাদেরকেও কাজ করতে হবে, না হলে আসলে এই সংস্কার, আমরা যতই সংস্কার বলি সেই সংস্কার আসবে। ছিলেন আপনার দুজন সহ আলোচকের কথাই যে তারা কেউ আসলে সরকারের গত 6-7 মাসের পারফরমেন্সে খুশি সন্তুষ্ট নয়, বরং তারা বলছেন যে অনেক ক্ষেত্রে সরকার তড়িৎ যেখানে অ্যাকশন নিতে পারতো সেখানে সরকার নেয়নি। অথচ আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন দেশে নির্বাচনের মতো পরিস্থিতি নেই, মানে নিরাপত্তাজনিত কারণে নির্বাচনের মতো পরিস্থিতি নেই। তাহলে নির্বাচন যদি আরো দীর্ঘায়িত হয়, পলিটিক্যাল পার্টি, যেটি নীলুফার আপা বলছিলেন যে পলিটিক্যাল পার্টি যেরকম তড়িৎ অ্যাকশন নিতে পারতেন, আপনারা কি, মানে এই সরকার তো সেটি নিতে পারছে না, তাহলে কি এরকম সহিংসতার ঘটনা আরো বাড়বে কিনা আপনি কি মনে করেন, এবং কেন মনে করেন না যে এই মুহূর্তে নির্বাচনের প্রয়োজন নেই? আচ্ছা দেখুন, আমরা কিন্তু এটাও বলেছি যে ডিসেম্বরে যদি নির্বাচন হয় আমরা তার জন্য প্রস্তুত। আমরা আসলে এমন না যে আমরা নির্বাচন চাচ্ছি না, বারবার আপনারা ভুল বুঝছেন যে আমরা নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি এই যে বিপ্লব হলো, জুলাই অভ্যুত্থান হলো, এই বিপ্লব পরবর্তী সময় জনমানুষের কিছু আশা আকাঙ্ক্ষা আছে, কিছু প্রস্তাব আছে, এই প্রস্তাবনাগুলো নিয়ে বর্তমান সরকার কাজ করছে, এবং এই প্রস্তাবনাগুলোর মধ্যে নারীর প্রতি সহিংসতা বন্ধেরও, এবং নারীকে কিভাবে আরো মেইনস্ট্রিম মিডিয়াতে, রাজনীতিতে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা আছে, এবং সব দলেরই প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনাগুলো নিয়ে ওনারা কাজ করছেন। এখন আপনি একটা মিডল অফ দ্য ডিসকাশনে আপনি যদি ইলেকশন দেন, তাহলে এই এতদিনের সবার প্রস্তাবনাগুলো, যে মনে করেন আমি একটা অন্য রাজনৈতিক দল থেকে বিলং করি, স্যার একজন সিনিয়র সাংবাদিক, আপা বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, ওনারা কি অন্য রাজনৈতিক দলের প্রস্তাবনাকে মানতে বা গ্রাহ্য করতে ওনারা কি বাধ্য, বা ওনারা কি গ্রাহ্য করবেন? এই আস্থাটা কে দিবে? বর্তমান সরকার তো চেষ্টা করছে সর্বদলীয় সব রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করে সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনা এবং বিবেচনা করার। আজকে যেহেতু নারী দিবস, আমি 2-3টা পয়েন্ট আমি আমাদের প্রস্তাবনার মধ্যে যেগুলো ছিল সেগুলো একটু বলতে চাই। যেমন নারীদেরকে আরো অগ্রগামী করার জন্য তাদেরকে ট্রেন আপ করতে হবে, এবং তারা যাতে কর্মক্ষেত্রে আরো বেশি ট্রেন আপ হয়ে চলে আসতে পারে। মনিয়াপা একটা ভালো কথা বলেছেন যে একটা 14 বছরের মেয়ে, তাকে কেন বিয়ে দিয়ে দেওয়া হলো? কারণ তার বাবা মার তো আর্থিক সামর্থ্য নাই। আমাদের নারীদেরকে যদি সেইভাবে ট্রেন করা হতো এবং তারা যদি আর্থিকভাবে সচ্ছল হতো, তাহলে তাদের পরিবারের আর্থিক দায়িত্বগুলো তারাও নিতে সক্ষম হতো। এক্ষেত্রে সরকার আরো ভূমিকা পালন করতে হবে, যাতে নারীদেরকে আরো ট্রেন আপ করে মেইন স্ট্রিম যে ওয়ার্কিং ফোর্স সেখানে যুক্ত করার জন্য। এইটা একটা, আমাদের যে শ্রমজীবীরা আছেন তারা কিন্তু, আপনি এখনো যদি এনকোয়ার করে দেখেন, আমি নিজে একজন আইনজীবী হিসেবে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি বিভিন্ন সময়, তখন দেখেছি নারীর ন্যূনতম নিরাপত্তা, স্যানিটাইজেশন ব্যবস্থা কিছুই নাই। অনেক বড় বড় কয়েকটা প্রতিষ্ঠানে আছে, বেশিরভাগ প্রতিষ্ঠানেও নাই। এবং পে স্কেল, যেই মিনিমাম পে স্কেল, সেই পে স্কেলটাও রাইট না। এগুলো তো সমতা করতে হবে, যাতে নারী নিজের কনফিডেন্স নিয়ে সামনে এগিয়ে আসতে পারে এবং দেশ গঠনে তারাও ভূমিকা পালন করতে পারে। এবং সরকার সংস্কার নিয়ে কাজ করছে, সবাই প্রস্তাবনা দেন, সরকারকে চাপ দেন যাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো অ্যাক্টিভলি কাজ করে, বিচার ব্যবস্থা যাতে আরো উন্নত হয়।